নমস্কার, আমি বুদ্ধ। স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা এই যে কদিন আগে হয়ে গেল সেটার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো মনে হচ্ছে যে কোনটা উত্তর হবে বা কোনটা উত্তর হবে না। সঠিক রেফারেন্স আমার কাছে আছে, আমি প্রত্যেকটা প্রশ্নের রেফারেন্স সহ আলোচনা করব। এবং দেখো কোন কোন কোশ্চেনগুলো কেমন কেস হওয়ার সম্ভাবনা অনেক কোশ্চেনে আছে। তা এখনই অনেকে হয়তো ভাবছো এটাই কেস হবে ওটাই কেস হবে, এইসব নিয়ে এখন ভাবার দরকার নেই। আগে কমিশন উত্তরপত্রটা আপলোড করুক, তারপরে এগুলো নিয়ে তোমরা ভাবতেই পারো। কেন ভাববে না? তোমাদের যে যা পড়াশোনা করেছো তার ভিত্তিতে অনেকেই হয়তো উত্তর দিয়েছো ঠিকই, কিন্তু শুধু কমিশনের একটুখানি ভুলের দোষে তোমরা অনেকেই বঞ্চিত হতে পারো। তাই এই বিষয়েই অনেক কিছু আলোচনা হবে। আর কেসের ব্যাপারটা আমি বলবো উত্তরপত্র দেওয়ার পরেই এইসব স্টেপ তোমরা নিতে পারো। আর চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো। আমিও একজন মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থী হিসেবে বলছি, আমারও এরকম অনেক কনফিউশন আছে। তাই তোমরা সঙ্গে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য। তো উত্তরপত্র আপলোড করুক, তারপরে আলোচনা করা যাবে। দেখো কিছু কনফিউশন কোশ্চেন যেগুলো আলোচনা করছি আমি, সেইগুলোই বলি। পুরো রেফারেন্স সাথে তোমরা সঙ্গে থাকো, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। পরবর্তীতে বললাম যেটা সেটা অনেক ক্ষেত্রে কার্যকর হতেও পারে। চলো শুরু করি। দেখো, গোধিকা রাক্ষাছি বান্ধি দিয়া জাল ধরা। এখানে রাক্ষাছি ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসরণ করেছে? দেখো এইখানে কেউ বলছে অপরিণীতি হবে, কেউ বলছে স্বরসঙ্গতি হবে। এই দুটোর মধ্যে অনেকের কনফিউশন। প্রথমে বলি অপরিণীতিতে কোথাও কিন্তু এই এই যে হস্যই বা হস্য ছাড়া অপরিণীতি হওয়ার কোনো জায়গায় কিন্তু উল্লেখ নেই। আমি অনেক জায়গায় অনেক কিছু বই দেখলাম, মামুনদেব স্যারের এখানে বলা আছে এই যে রাখিয়া রাক্ষা বানানটা একটু লক্ষ্য করো। এখানে রাক্ষাছি আছে, হ্যাঁ, এটা রাখিয়াছি থেকে রাক্ষাছি, এটা এসছে রাখিয়াছি, রাখিয়াছি থেকে রাক্ষাছি। তাহলে এইটা হর্ষটা কোথায় গেল? তাহলে রাক্ষাছি হতো, এইটা হতো রাক্ষাছি হতো। তা এইটা যখন না হয়েছে তাই এটা স্বরসঙ্গতি অবশ্যই হবে। এইটা যারা করেছে তাদের অ্যান্সার 100% ঠিক হবে, গ্যারেন্টি। তারপরে যদি কমিশন অন্য কোনো উত্তর নেয় সেটা কিন্তু কেস হবে, এটা গ্যারেন্টি। তোমরা মিলিয়ে নিও, এখানে কোথাও নেই। আর অনেকে বলছে নাকি যে ঝাড়খণ্ডী উপভাষাতে এই এইরকম ভাবে বলা হয় রাক্ষাচ্ছি। আমি কিন্তু এই দেখো ঝাড়খণ্ডী উপভাষার তোমাদের রেফারেন্স দিচ্ছি। এই যে এটা বামনদেব স্যারের বইয়ের 21 পাতায় আছে, দেখবে নতুন বইয়ে। এই যে কালি, কাইল, রাত্রি, রাই, কোথাও কিন্তু জ ফলা হয়ে যাবে হর্ষয়, হর্ষয় জ ফলা হবে এরকম কিন্তু কোথাও উল্লেখ নেই। দেখো সন্ধ্যা, সাইজ, হর্ষয়, হর্ষয় অবশ্যই হবে। অপিনীতি মানে হর্ষয় বা হর্ষ কে পরবর্তী স্বরের আগে উচ্চারিত হতে হবে, তবে অপনীতি। এটা যারা স্বরসঙ্গতি করেছে তাদের 100% ঠিক হবে। এবার কমিশন কি উত্তর নেবে তার উপর ডিপেন্ড করবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বাস্কির কোথাকার জনগোষ্ঠী? দেখো এইখানে প্রথমেই একদম প্রথম লাইনেই উপপ্রদেশে ইলিয়াস নামে এক বাস্কির বাস করতো। দেখা গেছে উপপ্রদেশটা রাশিয়াতে, তাহলে সেই হিসাবে রাশিয়া হওয়ার দরকার। কিন্তু অনেকে বলছে এই জনগোষ্ঠী তুরস্কেতেও আছে। এখন কি উত্তর নেবে সেটা তো ওদের ব্যাপার। তাই আগে উত্তরপত্রটা আপলোড হোক, তারপরে তারপরে এই দেখো ইলিয়াস যা বললো সবই সত্য, পবিত্র গ্রন্থে লেখা আছে। এখানে পবিত্র গ্রন্থটা কি সবচাইতে বড় প্রশ্ন। এখানে কিন্তু ওই যে মোল্লা বা ইলিয়াস নাম দেখে যদি কেউ কোরআন করে, সেটা যেমন কতটা ঠিক হবে জানি না। আবার ওই যে এক জায়গায় বলা আছে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই, কাছে প্রার্থনা করার সময় নেই, এই যে এই লাইনটা কথা বলা আছে।
ঠাকুমা, ঠাকুমা কথাটা বলা আছে, তাহলে তো নানি বা দাদি বলতে পারতো। তাই এইগুলো আর এক জায়গায় একটুখানি ওই যে ভেড়া বা ঘটকি মারা হতো, তা মুসলিম ধর্মে কোথাও কি ঘটকি খাওয়ার কথা আছে কিনা? হ্যাঁ, এই যে জানি না এটা, যদি কেউ কোনো বন্ধু বা ভাই আমার ভিডিওটা দেখো, তোমরা বলতে পারো, কমেন্ট করে জানাও আমাকে এরকম কোনো কিছু তোমরা জানো কিনা। এই যে কিছু কিছু জিনিসগুলো আছে, সেইগুলো দেখে কেউ কেউ বাইবেলও করেছো, গীতা তো হবে না, কারণ ওখানে তো রাশিয়াতে হিন্দু জাতির তো বা আবেস্তাও অনেকে বলতে পারো। কোরআন আর বাইবেলের মধ্যে বেশি কনফিউশন। ঠিক আছে, নেক্সট দেখো। আমি কিন্তু শুধু ওই কনফিউশন কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি। দেখো এখানে আমার আজকের এই সম্মানের জন্য স্যান্ডারসন অনেকখানি দায়ী। এখানে স্যান্ডারসন বলে কোনো ব্যক্তি প্রফেসর ইয়েতে নেই, স্যাভেনসন বলে আছে। তাই এটা প্রফেসর শঙ্কুর আশ্চর্য পুতুলে আছে সেই ব্যক্তিটা। কিন্তু অনেকে বলতে পারে স্যান্ডারসন আর স্যাভেনসনের মধ্যে কি পার্থক্য, যে ওটা জানে সেটাও জানে, কিন্তু না। বন্ধুরা, তোমাদের একটা কোশ্চেন আমি প্রাইমারি কোশ্চেন দেখাই, শুধুমাত্র একটা অক্ষরের জন্য, এই যে হেগবেন, শুধুমাত্র এই যে জি বিইএন, এই যে শুধুমাত্র বি বা এইচ এর জন্য এই পুরো কোশ্চেনটাতে সবাইকে নাম্বার দিয়েছে যারা অ্যাটেন্ড করেছে এটাতে। তাহলে যদি শুধুমাত্র এইচ বা বি এর জন্য নাম্বার পায়, তাহলে এখানেও তো সবাই নাম্বার পাবে। স্যাভেনসন আর স্যান্ডারসন নিশ্চয় বানানটা এই শব্দ দুটো এক নয়। এটা কিন্তু প্রাইমারিতে এই 2022 সালের কোশ্চেনে আছে, এটা সবাইকে নাম্বার দিতে হয়েছে। সন্দেশ, সংবাদ, তারপরে কি হয়েছে মিষ্টান্ন, শব্দার্থ পরিবর্তনে পণ্ডিতি। অর্থ সংক্রমণ তো হবেই, এটা 100% ঠিক। অর্থ সংক্রমণ বা রূপান্তর, মানে একটা আগে আলাদা অর্থ বহন করতো, এখন সেটা অন্য অর্থ বহন করে। এইবার কেউ বলছে নাকি অর্থ সংকোচ হতে পারে, আবার কেউ বলছে নাকি অর্থের উন্নতিও হতে পারে। এখন কে কে কিভাবে নেবে? দেখো, সন্দেশ মানে মিষ্টান্ন, এখানে কিন্তু বিশেষ মিষ্টান্নর কথা কিন্তু বলেনি। আর এই সন্দেশ মানে বর্তমানে কিন্তু বিশেষ মিষ্টান্ন বোঝায়। আর মিষ্টান্ন মানে যে কোনো মিষ্টি, সে রসগোল্লা হোক, পান্তুয়া হোক, বা দুধ পুলি, ক্ষীর পুলি, যাই বলো না কেন, বা সন্দেশ, কালাকান, সেগুলোই মিষ্টান্ন বলা হয়। তাই এখানে এই দেখো, আমি রামেশ্বর স্যারের যে বইটা আছে সেখান থেকে উদাহরণটা দেখো আমি তুলেছি, তোমরা একটু দেখো। এই যে সন্দেশ শব্দ অর্থ পরিবর্তনের একাধিক প্রক্রিয়া কাজ করেছে। শব্দের মূল অর্থ ছিল খবর বা সংবাদ, এগুলো। তারপরে সন্দেশ শব্দের অর্থ দ্বারাই মিষ্টান্ন। খবর থেকে এক ধরনের মিষ্টান্ন বোঝায়, এখানে অর্থের সংকোচ বা রূপান্তর হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে, ও, এখানে অর্থের সংক্রমণ হয়েছে, হ্যাঁ, এটা মিষ্টান্ন অর্থের সংক্রমণ। প্রথমে যে কোনো ধরনের, এইখানে কিন্তু মনে রাখার বিষয়, প্রথমে যে কোনো ধরনের বা যে কোনো রকমের মিষ্টান্ন বোঝাতো, এখন এক বিশেষ ধরনের মিষ্টান্ন বোঝায়। এই যে বিশেষ কথাটা, বিশেষ ধরনের মিষ্টান্ন বোঝায়, এই যে এই কথাটা কিন্তু বিশেষ মিষ্টান্ন এখানে বলেনি, এখানে তো লেখা নেই কোথাও বিশেষ মিষ্টান্ন। তাই এটা অর্থের উন্নতি হতে পারে, অর্থের সংক্রমণ, এটা তো 100% ঠিক, এটা বললাম তো 100% ঠিক হবে। এখন এটাও নিতে পারে, এটাও নিতে পারে। এখন যেটা নিয়ে তোমাদের কিন্তু ভাববার বিষয় আছে, বিশেষ মিষ্টান্ন যদি বলতো তাহলে অর্থ সংকোচ অবশ্যই হতো। আর এখানে মিষ্টান্ন কেউ তো বলবে আমি তো সব মিষ্টান্নই ভেবেছিলাম, এখানে তো বলা নেই বিশেষ মিষ্টান্ন, তাই অর্থ উন্নতিও হতে পারে। তা সেটা কমিশনের উপরে ডিপেন্ড করবে। এত কনফিউশন, এই যে এইরকম কোশ্চেন কেন দেয় এরা? কত কোশ্চেন আছে যেগুলোতে কোনো কনফিউশনই নেই। দেখো এই একটা কোশ্চেন, এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক্স, গ্রন্থটির প্রণেতা চার্লস হকেট। ভালো করে লক্ষ্য করো, চার্লস হকেট। কিন্তু এই চার্লস হকেট কিন্তু একজন ব্যক্তি নয়, একজনের নাম চার্লস, একজনের নাম হকেট। এই যে আমি পেয়েছি, এটা রামেশ্বর স্যার যে বইটা আছে, যদি কারোর কাছে ওই ভাষার তত্ত্বের বইটা থাকে, তারা দেখবে প্রথম পেজেই এইটা আছে। হ্যাঁ, চার্লস, এই যে কমা আছে,
তারপরে এই হকেট কমা চার্লস এফ, মানে এইটা একটা নাম আর এইটা আর একটা নাম। তাহলে এখানে চার্লস হকেট দেওয়া আছে, নাম অবশ্যই ভুল আছে, এটা ভুল, এটা দুটো নাম আছে। এই সব কোশ্চেন কিন্তু তোমরা ফলো করো, প্রত্যেকটা কোশ্চেনে কিছু না কিছু ভুল আছে, অনেক কোশ্চেন পাবে। ও দেখা যাচ্ছে 10-12টা কোশ্চেন এরকম বাদ হবে। আমি আলোচনা করছি, তোমরা সঙ্গে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে কিন্তু অনেক কিছু স্টেপ নেওয়া হতে পারে এইসব কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদনা করেছে? এখানে দেখো, হিতবাদী যুগবাণী, ভারতী সাধনা। এই কোশ্চেনের উত্তর কেউই বলতে পারছে না ঠিকঠাক। হ্যাঁ, কেউ বলতে নাকি ভারতীতে প্রথম লেখা একটা কি বার হয়েছিল একটা, তার জন্য ভারতীয় বলছে। কেউ বলছে হিতবাদী যুগবাণী। দেখো, যুগবাণী 1922-এ প্রকাশ হয়, এটা 1922-এ প্রকাশ হয়। তাই এটা হবে না, কারণ বঙ্কিমচন্দ্র মারা গিয়েছিলেন 1894। এটা 1891-তে প্রকাশিত হয়। আর ভারতীয়তে নাকি লেখা প্রকাশিত হয়। তা কোনটা নেবে এখন ওনারাই জানে, ওনারা কোথা থেকে এটা পেয়েছে, তথ্যটা আমি পাইনি, তাই এর কোনো রেফারেন্স আমি দিতে পারলাম না। এবার দেখো, বেগম রোকেয়া যে পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন: সুমঙ্গল, নবপ্রভা মহিলা, নবনূর। দেখো, এখানে আমি একটা রেফারেন্স দিচ্ছি, আমাকে একজন পাঠিয়েছে, তার থেকেই আমি এই রেফারেন্সটা তুলেছি, ধন্যবাদ। নবনূর, নবপ্রভা ও মোহাম্মদী, এই তিনটে পত্রিকার সঙ্গে যুক্ত ছিল। এই যে এটা বেগম রোকেয়ার কথা বলা হয়েছে। তাই এবার কোনটা উত্তর নেবে? এই দুটো প্লাস এটা। কেউ বলছে মহিলা পত্রিকার সঙ্গে যোগাযোগ ছিল, এখন তো মহিলা পত্রিকার এখানে উল্লেখ নেই, কিন্তু সে যাই হোক, এটা কমিশনের এমন ভাবে কোশ্চেন গুলো তুলেছে কোথাও থেকে, যাতে কেস হয়ই হয়। ওনাদের মানসিকতা কিন্তু ঠিক, মানে কি বলে যায়, দুদিকে নেই। আমার তো একটু মনে হচ্ছে ওরা প্ল্যান করে এরকম কোশ্চেন করেছেন। অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ রূপে উচ্চারিত হয় তখন তাকে বলে হিনায়ন, পিনায়ন, মহাপ্রাণী ভবন, শীতকার বা ফুৎকার। এই যে শীতকার কাকুধানী, এটা বাদ, হিনায়নটাও বাদ। এই দুটোর মধ্যে কোনটা হবে? আগে এখানে দেখো, অল্পপ্রাণ বর্ণ মাঝে মাঝে মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হলে পিনায়ন হয়। এখানে কথাটা মনে রাখো, মাঝে মাঝে সবাই কিন্তু পিনায়ন করে এসছে, ম্যাক্সিমাম 80% থেকে 90% পিনায়ন করে এসছে, আমি নিজেও করে এসছি এটা। কিন্তু দেখো, এখানে মাঝে মাঝে কথাটা আছে, অমনদেব স্যারের বইয়ের কথা বলছে এটা। আর মহাপ্রাণী ভবন দেখো, এই যে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয়, তবে সেই প্রক্রিয়াকে মহাপ্রাণী ভবন বলে। মানে যখনই অল্পপ্রাণ বর্ণ মহাপ্রাণ রূপে উচ্চারিত হবে, তখনই তাকে মহাপ্রাণ ভবন বা প্রাণী ভবন, এই যে এই কথাটা, মহাপ্রাণী ভবন। ভালো করে লক্ষ্য করো, এখানে মাঝে মাঝে আছে, এখানে মহাপ্রাণী ভবন। অল্পপ্রাণ বর্ণ যদি মহাপ্রাণ রূপে উচ্চারিত হয়, সেটা মহাপ্রাণী ভবনই হবে। আমি এটা প্রিন্টিং মিস্টেক বা বানানটা ভুল আছে বলে পিনায়ন করে এসেছি, নাহলে মহাপ্রাণী ভবনই করে আসতাম। তাই এইখানেও খুব ভাবার বিষয় আছে, কোন অ্যান্সারটা নেবে। হয় দুটো নিতে হবে, না হলে যদি পিনায়ন নেয় তাহলে এইটা যারা করেছে তারা কিন্তু ছেড়ে দেবে না, বা এটা যারা করেছে তারা কিন্তু এটা নিলে ছেড়ে দেবে না। আমি কিন্তু পুরো রেফারেন্স তোমাদের জোগাড় করে বলছি, কিন্তু আমি এটা তো বামনদেব স্যারের উদাহরণ, এটা বামনদেব স্যারের বইয়ে আছে। আর এইটা রামেশ্বর স্যারের বইয়ে তোমরা পেয়ে যাবে, দেখবে শব্দ তত্ত্ব, তত্ত্ব যেখানে আছে ওইখানেই পেয়ে যাবে। এই এতগুলো কোশ্চেন কিন্তু কনফিউশনের কোশ্চেন। কোশ্চেনে প্রচুর প্রচুর কনফিউশন কোশ্চেন, কি বলবো এদের, মানে বইয়ের পাতার শেষে একটা রেফারেন্স দেওয়া আছে বা একটা বইয়ের নাম দেওয়া আছে, সেখানে এই যে চার্লস চার্লস এফ বা হকেট, এই দুটো কিন্তু আলাদা ব্যক্তি। এটা বইয়ের শেষে কিন্তু ওই যে
নিচে দেওয়া থাকে না কোথা থেকে তথ্যগুলো তোলা হয়েছে সেখান থেকে এইটা কোশ্চেন। তাহলে এইরকম কোশ্চেন যদি করে তাহলে তো মাথা ঘুরবে। কোশ্চেন মনে হচ্ছে সহজ, কিছু কোশ্চেন আছে এমন সহজ যে দেখলেই মনে হবে যে কি বলা যায়, এ তো খুব সহজ কোশ্চেন। যারা একটু পড়াশোনা করেছে তারাই বুঝতে পারছে কোশ্চেনের মধ্যে কি আছে। আর যারা পড়াশোনা করেনি বা কম করেছে তারা মনে করছে একটু বেশি পড়লেই হয়তো পারতাম, কিন্তু বেশি পড়লেও এই কোশ্চেনের অ্যান্সার করা খুবই কঠিন, কনফিউশনে ভরা। তাই কোশ্চেন দেখে আপাত দৃষ্টিতে সহজ মনে হলো, কোশ্চেন কিন্তু আপাত দৃষ্টিতে কোনোভাবেই সহজ নয়। মানে আপাত দৃষ্টিতে সহজ মনে হচ্ছে কিন্তু কোশ্চেন সহজ নয়, এটা কিন্তু মনে রাখবে। আর ওই পরীক্ষা দিতে যাওয়ার টেনশনে, মানে পরীক্ষার হলে বসে যে টেনশন কাজ করে নিজের, তখন নামই ভুলে যায় দা কোশ্চেনের অ্যান্সার। এই এতগুলো কোশ্চেন তোমাদের দেখালাম। তোমরা পরবর্তীতে যদি কোনো স্টেপ নিতে চাও চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে আমিও উত্তরপত্র আপলোড হলে একটা কিছু ভিডিও বানাবো তোমাদের জন্য। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পরবর্তীতে তোমরা কিন্তু অনেক কিছু এখান থেকে পাবে ইনফরমেশন, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।